করতে হবে এবং ভবিষ্যতে সময়োপযোগী আইন প্রণয়ন করতে হবে। এছাড়া ঢাকা সিটির সবখানে ট্রাফিক লাইটের ব্যবস্থা লাগবে। 4, কোন রোডে কোন যানবাহন চলবে এবং তাদের স্পিড লিমিট কত থাকবে সেটাও লিখে দিতে হবে। মেইন রোডে ও ব্যস্ততম রোডে স্পিড লিমিট লিখে দিতে হবে অবশ্যই। সবকিছু কঠোরভাবে অনুসরণ করতে হবে ও জরিমানা ব্যবস্থা করতে হবে। যথাযথ পথচারী পারাপার করা যাবে না। জেব্রা ক্রসিং এবং ফুট ওভারব্রিজ ব্যবহার করতে হবে। রাস্তা পার হওয়ার সময় মোবাইল ফোনে কথা বলা যাবে না। কেউ এসব আইন অমান্য করলে পারাপার হলে জরিমানা ব্যবস্থা করা হবে। বাস থামার নির্দিষ্ট স্থান করে দিতে হবে। যেগুলো যাত্রী ছাউনি করা আছে সেগুলো ব্যতীত অন্য কোথাও বাস দাঁড়াতে পারবে না এবং যাত্রী উঠাতে পারবে না। অহেতুক হর্ন বাজানো, শব্দ দূষণ করা যাবে না। বিভিন্ন যানবাহনের হর্নের শব্দ নিয়ে ডেসিবেল লিমিট ঠিক করে দিতে হবে। এবং সর্বশেষ পয়েন্ট, এটা আমরা পয়েন্ট আউট করছি, ফুটপাত থেকে সকল প্রকার অবৈধ স্থাপনা, দোকানপাট সরিয়ে ফেলে পথচারীদের চলাচলের পথ সুগম করে দিতে হবে। এরপর আমি আহ্বান জানাবো আমার সহপাঠী নাইয়ান ভাইয়াকে। খুঁজে বের করে শাস্তির আওতায় আনতে হবে। কোন ট্রাফিক পুলিশ বা স্থানীয় কেউ ঘুষ বা চাঁদা নিতে পারবে না। 3 নাম্বার, কিছু কিছু স্থানে বয়স্ক এবং রোগীদের জন্য ফুট ওভারব্রিজ ব্যবহার করা খুবই কষ্টসাধ্য হয়ে যায়। এসব স্থানে চলন্ত সিঁড়ি বা অত্যাধুনিক কোনো প্রযুক্তির সংযোজন আনতে হবে। এগুলো যথাযথভাবে মেইনটেইনও করতে হবে যেন এগুলো নষ্ট না হয়ে যায়। 4, বিমানবন্দরে সড়কের নিরাপত্তা, বিশেষ করে প্রবাসীদের দেশে ফেরার সময় তাদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। প্রয়োজন বোধে এয়ারপোর্টে বিমান থেকে লাগেজ আনলোড করা থেকে শুরু করে প্রবাসীদের মালামাল হারিয়ে যাওয়া এবং চুরি হওয়ার মতো ঘটনাগুলো আমাদেরকে বন্ধ করতে হবে। এই ঘটনাগুলো মর্মস্পর্শী এবং অপমানজনক, এর বিহিত অবশ্যই আমাদেরকে করতে হবে। 5, আমি আউট অফ দা বুক বলি, যেটা আপনারা সবাই জানেন। আসছেন যে কয়টা রাস্তা ভাঙা পাইছেন দেখিয়েন। রাস্তার যে কোনো কাজ করতে হলে সিটি কর্পোরেশন এবং অন্যান্য সংস্থাগুলোর মধ্যে সমন্বয় করে কাজ করতে হবে। বারবার রাস্তা খনন করা আবশ্যকভাবে বন্ধ করতে হবে। ঢাকা শহরের রাস্তাগুলো সংস্কার করে রাস্তাগুলোকে এক লেভেলে আনতে হবে। উঁচু নিচু খানাখন্দ থাকা যাবে না। 6, নির্দিষ্ট এবং গবেষণালব্ধ স্থান ছাড়া কোনো স্পিড ব্রেকার দেওয়া যাবে না। অবৈধ স্পিড ব্রেকার গুলো তুলে ফেলতে হবে। 7, রাস্তায় ময়লা ফেলার জন্য নির্দিষ্ট স্থান লাগবে এবং ভাগাড়গুলোকে যথাযথভাবে নিয়ন্ত্রণ করতে হবে যেন পরিবেশ দূষণ না হয়। ময়লা ফেলার নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার জন্য জনসাধারণদেরকে উদ্বুদ্ধ করতে হবে। নাম করে কতিপয় ব্যক্তি রাস্তার মানুষদের সাথে খারাপ ব্যবহার করেছেন। এহেন কাজ করা থেকে সবাইকে বিরত থাকতে বলা হচ্ছে এবং আমরা এই ঘটনার তীব্র নিন্দা জ্ঞাপন করছি। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। এরপর শিক্ষার্থীদের দায়িত্ব নিয়ে বলবেন আশরাফ ভাই। সবাইকে আসসালামু আলাইকুম। আমি আজকে শিক্ষার্থীদের দায়িত্বে কিছু পয়েন্ট আমি এখানে উপস্থাপন করব। আমার প্রথম পয়েন্টটা হচ্ছে, আমরা জানি আমাদের দেশে ট্রাফিক পুলিশে দায়িত্বরত সদস্য অনেক কম। সেক্ষেত্রে আমরা যদি সুশীলভাবে সুন্দরভাবে ট্রাফিক কন্ট্রোল করতে চাই সেক্ষেত্রে শিক্ষার্থীদের প্রয়োজন। এর জন্য আমরা জানি ক্যান্টনমেন্টের মধ্যে সবাই নিয়ম কানুন মেনে চলে। আমাদের দেশের মানুষদের নিয়ম কানুন তারা অভ্যাসে পরিণত হয়ে গেছে নিয়ম ভাঙার জন্য। আমাদেরকে এটা নিয়মের মধ্যে আনতে হলে আমাদের প্রয়োজন, মানে শিক্ষার্থীদের পুলিশের সাথে কাজ করা প্রয়োজন আমাদের। এর জন্য দ্বিতীয় পয়েন্ট হিসেবে আমি বলতে চাচ্ছি হচ্ছে, শিক্ষার্থীদেরকে যারা আমরা কাজ করেছি ট্রাফিকের মধ্যে তাদের চিহ্নিত করে তাদের জন্য আলাদা আইডি কার্ড রাখা হবে, যাতে তারা পুলিশের সাথে তাদের পড়ালেখার পাশাপাশি সপ্তাহে 1-2 দিন কাজ করতে পারে। অথবা এছাড়াও আমাদেরকে যদি জবের ব্যবস্থা করা হয় পার্ট টাইমে, সেটা আরো ভালো হয় আমাদের জন্য। এই আইডি কার্ডের মাধ্যমে আমরা যেমন আমরা রাস্তায় দেখেছি যে অনেক তৃতীয় লিঙ্গের মানুষেরা কাজ করেছে, অনেক ধর্মীয় নিগোষ্ঠীর মানুষেরা কাজ করেছেন। এই আইডি কার্ডের মাধ্যমে আমরা তাদেরকে আইডেন্টিফাই করতে পারবো এবং তাদেরকে আমরা বিভিন্ন কাজের দায়িত্ব দিতে পারবো।
এরপর হচ্ছে আমরা ট্রাফিক কন্ট্রোল ছাড়াও ট্রাফিক সিস্টেম উন্নত করার জন্য আমরা ছাত্ররা কিছু ভূমিকা পালন করতে পারি, যেমন সচেতনতা বৃদ্ধি। সচেতনতা বৃদ্ধির জন্য আমাদের স্কুল কলেজের মধ্যে আমরা ক্যাম্পেইন রান করতে পারি। এছাড়া ক্যাম্পেইন রান করতে পারি। পরবর্তীতে আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আমার বক্তব্য শুরু করছি। আমার প্রথম এছাড়া সরাসরি ট্রাফিক কন্ট্রোল ছাড়াও বাংলাদেশের ট্রাফিক সিস্টেম উন্নত করার ক্ষেত্রে ছাত্রছাত্রীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এখানে কিছু উপায় রয়েছে যেগুলো ছাত্রছাত্রীরা অবলম্বন করতে পারে। এক নম্বর হচ্ছে সচেতনতা বৃদ্ধি। ছাত্রছাত্রীরা বিভিন্ন কর্মসূচি ও ক্যাম্পেইনের মাধ্যমে ট্রাফিক আইন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে পারে। তারা স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে সেমিনার, কর্মশালা, পোস্টার, ক্যাম্পেইন আয়োজন করতে পারে। দ্বিতীয়ত স্বেচ্ছাসেবা। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন অথবা সরকারি ব্যবস্থাপনায় শিক্ষার্থীরা ট্রাফিক ব্যবস্থাপনা বা রোড সেফটি প্রোগ্রামে যুক্ত হতে পারে। শিক্ষার্থীরা সিগন্যাল মেনে চলার প্রচারণা এবং পথচারীদের নিরাপদ চলাচলের জন্য নির্দেশনা প্রদানে সাহায্য করতে পারে। তৃতীয়ত প্রযুক্তির ব্যবহার বাড়াতে পারে, যেমন ট্রাফিক ম্যানেজমেন্টের জন্য অ্যাপ ডেভেলপমেন্ট করা বা ট্রাফিক সমস্যাগুলি সমাধানের ডেটা বিশ্লেষণ ও রিপোর্টিং সিস্টেম তৈরি করা ইত্যাদি কাজ করতে পারেন। চতুর্থত গবেষণা ও উদ্ভাবন। ছাত্রছাত্রীরা ট্রাফিক সমস্যাগুলো তো চিহ্নিত করে সেগুলোর সমাধানের গবেষণা করতে পারেন, নতুন কিছু উদ্ভাবন করতে পারেন, যেমন স্মার্ট ট্রাফিক সিস্টেম বা ট্রাফিক সচেতনতার জন্য ভিজুয়াল মিডিয়া ব্যবহার করতে পারে ইত্যাদি। সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহার। ছাত্রছাত্রীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যবহার করতে পারে ট্রাফিক আইন মেনে চলার গুরুত্বপূর্ণ এবং দুর্ঘটনা প্রতিরোধের বিষয়ে প্রচার করতে পারেন। ভিডিও, ইনফোগ্রাফিক এবং সচেতনামূলক পোস্টের মাধ্যমে তারা মানুষকে ট্রাফিক আইন মেনে চলার জন্য উদ্বুদ্ধ করতে পারেন। কমিউনিটি এনগেজমেন্ট করতে পারে, যাতে সবাই ট্রাফিক আইন মেনে চলতে পারে, অন্যদের মেনে চলায় উৎসাহিত করে। জনগণকে ট্রাফিক আইন ও নিয়ম সম্পর্কে সঠিক তথ্য না দেওয়ার ফলে অনেক সময় তারা অজানা কারণে জরিমানা বা সমস্যার সম্মুখীন হয়। এ ব্যাপারে শিক্ষার্থীরা কাজ করতে পারেন। নিরাপদ সড়ক সম্পর্কিত নির্দেশাবলী প্রাথমিক শিক্ষা ব্যবস্থাপনার অন্তর্ভুক্ত। এখানে আমি আমার বক্তব্য শেষ করছি। এরপরে ধন্যবাদ আমার পরবর্তী বিষয়টাকে ধরবে মুন্নাই। ধন্যবাদ আমার পূর্ববর্তী বক্তাকে তার সুন্দরভাবে উপস্থাপন করার জন্য। পরবর্তী বিষয়গুলোকে আমি আলোকপাত করছি। মনিটরিংটা আমাদের সবার সামনে চলে আসে। বাংলাদেশের ট্রাফিক সিস্টেম উন্নয়নে কিছু স্মার্ট গ্যাজেট এবং প্রযুক্তি ব্যবহারের আইডিয়া হলো ড্রোন মনিটরিং। ড্রোন ব্যবহার করে ট্রাফিকের উপরে নজরদারি চালানো যেতে পারে। এটি বড় শহরের যানজটপূর্ণ এলাকা ও দুর্ঘটনা প্রবণ স্থানগুলোতে দ্রুত তথ্য সরবরাহ করতে পারে এবং সেই অনুযায়ী ব্যবস্থা নিতে সহায়তা করে। ইন্টেলিজেন্ট রোড স্ট্যাটাস। রাস্তার স্টারগুলোতে এলইডি লাইট এবং সেন্সর সংযুক্ত করা যেতে পারে, যা রাতের বেলা এবং ঘন কুয়াশায় ভিজিবিলিটি বাড়ানোর মাধ্যমে গাড়ি চালকদের সঠিক দিক নির্দেশনা দিতে সাহায্য করে। এটি দুর্ঘটনা কমাতে সহায়ক ভূমিকা পালন করবে। স্মার্ট স্পিড বাম্পস। এগুলো সাধারণ স্পিড বাম্পের মতো হলেও স্মার্ট স্পিড বাম্প গাড়ির গতির উপর ভিত্তি করে তার উচ্চতা সামঞ্জস্য করতে পারে। ধীরে দ্রুত চলে বেশি হবে, অর্থাৎ গতির যে সীমা সেটা নিরূপণ করার জন্য এবং সেটা নিয়ন্ত্রণ করার জন্য এই স্পিড বাম্পগুলো কাজ করবে। স্মার্ট ট্রাফিক কন্ট্রোল। ট্রাফিক কন্ট্রোলে ইন্টিগ্রেটেড সেন্সর ও এলইডি লাইট ব্যবহার করা যেতে পারে। এগুলো দূর থেকে চালকদের সতর্ক করতে এবং সড়কের অবস্থা সম্পর্কে জানাতে সক্ষম, যেমন রোড ওয়ার্ক বা দুর্ঘটনার স্থানের দিকে ইঙ্গিত করতে। ইন্টারেক্টিভ রোড সাইনেজ। ডিজিটাল রোড সাইনগুলোতে রিয়েল টাইম তথ্য দেখানো যেতে পারে, যেমন রুটের পরিবর্তন, রাস্তার কাজ বা যানজটের তথ্য। এই সাইনগুলো চালকদের রুট পরিবর্তন করতে সাহায্য করতে পারে।
পরবর্তী ধাপ হচ্ছে ইলেকট্রনিক পেপার ড্রাইভিং লাইসেন্স। চালকদের জন্য একটি ইলেকট্রনিক পেপার ড্রাইভিং লাইসেন্স পরিবর্তন করা যেতে পারে, যেখানে রিয়েল টাইমে তাদের ড্রাইভিং হিস্টরি আপডেট হবে এবং এটি ট্রাফিক পুলিশের দ্বারা সহজেই স্ক্যান করা যাবে। এতে করে স্বচ্ছতাও পরিগণিত হবে বা পরিলক্ষিত হবে। ওয়্যারলেস ই ট্যাক্সি মিটার, ট্যাক্সি এবং রাইড শেয়ারিং সেবার জন্য স্মার্ট মিটার ব্যবহার করা যেতে পারে, যা যাত্রীর ভাড়া স্বয়ংক্রিয়ভাবে গণনা করে এবং অনলাইনে পেমেন্ট গ্রহণ করতে পারে, যেটা ইতিপূর্বে আমাদের একবার ছিল যখন আমাদের স্কুল সিএনজি চালিত যানগুলো ছিল, প্রথম দিকে সেটা ছিল, পরবর্তীতে সেই জিনিসগুলো কনসিস্টেন্ট ছিল না বলে আমাদের সেই ভাড়ার যে দৈরত্য বিষয়টা সেটা আবার পুনর্জীবিত হয়। সো সেটা নিয়ন্ত্রণ করার জন্য আমাদের এই বিষয়টা নিয়ে আসা। ব্লুটুথ বিকন, যানজটপূর্ণ স্থানে বা ট্রাফিক সিগন্যালে ব্লুটুথ বিকন স্থাপন করা যেতে পারে, যা কাছাকাছি থাকা ড্রাইভারদের গাড়ির স্পিড, সিগন্যালের সময়কাল এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য সরাসরি তাদের স্মার্টফোনে পাঠাতে পারে। স্মার্ট পার্কিং সিস্টেম, জিপিএস এবং সেন্সর প্রযুক্তি ব্যবহার করে স্মার্ট পার্কিং সিস্টেম চালু করা যেতে পারে। এটি নির্দিষ্ট পার্কিং স্থানে গাড়ি পার্ক করা আছে কিনা তা জানিয়ে দিতে পারে, যা সময় সাশ্রয় এবং যানজট কমাতে সাহায্য করবে। ক্লাউড বেসড ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম, ক্লাউড প্রযুক্তির মাধ্যমে সমস্ত ট্রাফিক ডেটা সংগ্রহ ও বিশ্লেষণ করা যেতে পারে। এই ডেটার ভিত্তিতে ট্রাফিক নিয়ন্ত্রণের সিদ্ধান্ত গ্রহণ করা যেতে পারে, যা ট্রাফিক ব্যবস্থাপনা ও কার্যকরী করবে। এতে করে যে বিষয়টা হবে, আবার স্বচ্ছতা বিষয়টা আসবে, যে আমরা বছরকে বছর বা মাস পর মাস কতটুকু উত্তর নিজেদেরকে উন্নয়ন করতে পারছি ট্রাফিক সিস্টেম এবং রোড সড়ক নিরাপত্তা বা নিরাপদ সড়কের যে বিষয়টা আমরা বারবার বলছি সেটা বিষয়টা আরো মনিটরাইজেশন এবং ভেরিফাইড করবে। পাবলিক ট্রান্সপোর্ট, সব গুরুত্বপূর্ণ যানবাহনের জন্য ভেহিকেল ট্র্যাকিং সিস্টেম ব্যবহার করা যেতে পারে। এটি রিয়েল টাইম অবস্থান জানিয়ে দেয়। এই ধরনের স্মার্ট গ্যাজেট এবং প্রযুক্তিগুলোর মাধ্যমে বাংলাদেশের ট্রাফিক সিস্টেম আরো কার্যকরী, নিরাপদ এবং আধুনিক হতে পারে। আমরা চাইলে সকলের অংশগ্রহণে এবং সহযোগিতায় নতুন বাংলাদেশ তৈরি হবে। নতুন বাংলাদেশে একটি সুন্দর এবং নিরাপদ সড়ক ব্যবস্থার জন্য আমরা সকলের কাছে সহযোগিতা কামনা করছি। পরিশেষে আরেকটা বিষয় বলে দিচ্ছি, সেটা হচ্ছে যে আমরা শিক্ষার্থীরা একটা ধারণা পরিবর্তন নিয়ে এসেছিলাম। যেমন এডওয়ার্ড কিটিং এর একটা বিখ্যাত কথা ছিল, একটা ধারণা পরিবর্তনের জন্য তোমার মানুষ হত্যার প্রয়োজন নেই, সেই জায়গায় অন্য একটা ধারণার প্রতিস্থাপন করা। সো আমাদের যে তথাকথিত যে ভুল করার যে প্রবণতা, যে ধারণাটা একটা নিয়মের খাতায় লিখিত হয়েছে, সেইটা পরিবর্তনের জন্য আমাদের এই প্রস্তাবনাগুলো নিয়ে আসা। এবং সবশেষে এর মাধ্যমে আজকের প্রেস ব্রিফিং শেষ করছি। যদি কারো কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন। ট্রাফিক কন্ট্রোল করছেন, সেখানে যারা ড্রাইভার বা যারা চালক থাকে তাদের মধ্যে শিক্ষার কোনো ঘাটতি দেখেছেন কিনা, যে ওই ঘাটতির কারণে তারা বিভিন্ন ধরনের এই যে ট্রাফিক রুলসগুলো তারা মানছে না বা এরকম কিছু। এক, দুই হচ্ছে এই যে ট্রাফিক যারা চালক আছে এদের কি যারা লাইসেন্স প্রাপ্তধারী হয় এদের আসলে নির্দিষ্ট কোনো শিক্ষার একটা কার্যক্রম রাখবেন কিনা, যে এতটুকু শিক্ষা ছাড়া তারা এই ড্রাইভিং লাইসেন্স পাবে না, এরকম কোনো বিষয় আছে? চলো লাল বলে যেও না, হলুদ বলে একটু দাঁড়াও, মাঝ পথে থেমো না। রাজা রানী যেই হোক মানতে হবে এই আদেশ, না মানলে বিপদ পথে জীবন তোমার হবে শেষ। তথাকথিত আমাদের যে আগের সিস্টেমটা ছিল ট্রাফিক লাইট, দেখবেন কি যে লাল, সবুজ বা হলুদের যে লাইটটা ছিল সেটা কিন্তু বিকল হয়ে পড়েছে। সো এই জায়গাটা যদি দেখেন, ট্রাফিক রুলস এন্ড রেগুলেশনে সিম্বলিটিক্যাল বিষয়গুলো কিন্তু বেশি নজরদান করা হয়। আপনি যদি নরমাল একটা কার ট্রেনিং সেন্টারে দেখেন, সেই সিম্বলিটিক্যাল গুলো জিনিস দেখবেন। সো সিম্বলিটিক্যাল জিনিস কিন্তু দেখেই কিন্তু ওরা বেশি এডুকেট। সো ওই জিনিসটা কিন্তু প্রপার না। সো ওই জিনিসটাকে আমরা প্রপারে নিয়ে আসার জন্য করতে, এবং আপনি যেটা কনসার্নের কথা বলেছেন, দিস আর ভেরি রিয়েলি অ্যাপ্রিশিয়েট, যে এডুকেটের যে বিষয়টা, দেখেন আমরা এই জিনিসটা নিয়ে অবশ্যই কাজ করব এবং পরবর্তীতে এই বিষয়গুলো নিয়ে আমাদের প্রস্তাবনা অবশ্যই আছে যে তাদেরকে ওই এডুকেটেড পর্যায়ে নিয়ে আসে। সবচেয়ে বড় জিনিসটা হচ্ছে কি, আপনি যে লাইসেন্সের বিষয়টা হচ্ছে স্বচ্ছতা, আরো বিস্তারিত বলবেন, আমাদের আরেকজন আছেন। এই জন্য আমরা কিন্তু বলতেছি যে মেইন সমস্যাটা আমরা লাইসেন্স থেকে আমাদের শুরু হয়, তাই তো? একজন যখন রাস্তায় নামবে তাকে অবশ্যই লাইসেন্স নিয়ে রাস্তায় নামতে হবে। এখন
বিআরটিএ গুলো যেগুলো রয়েছে সেগুলোতে যদি আপনি লাইসেন্স নিতে যান, আপনি যদি সৎ পথেও পুরোটাই কমপ্লিট করেন, সম্ভাবনা রয়েছে আপনি লাইসেন্স পাবেন না। অথচ আপনি যদি কোনো দালালের সাথে ডিল করেন, আপনি গাড়ি, আমি নিজের চোখে দেখা, কয়েকজন গাড়িতে উঠলো, চালাইতেও পারলো না, নামলো, চলে গেল হাসতে হাসতে। এটার অর্থ কি? তারা জানে তারা যেটাই করুক তারা লাইসেন্স পাবে। আপনি যে শিক্ষার কথাটা বলতেছেন, ওখানে কিন্তু একটা লিখিত পরীক্ষা হয় এবং লিখিত পরীক্ষাগুলোতে সকল নিয়ম কানুন থেকে প্রশ্ন করা হয়। তো আমরা যদি বিআরটি এর দুর্নীতি বন্ধ করতে পারি, তাহলে তো অটোমেটিক্যালি যারা শিক্ষিত, যারা নিয়ম কানুন জানেন, তারাই কেবল লাইসেন্স পাবে। এরকম ঘুষ দিয়ে তো লাইসেন্স পাওয়া ড্রাইভার আমরা পাবো। লাইসেন্স পাওয়ার একটা ন্যূনতম শিক্ষার প্রয়োজন এবং বিআরটি যে পরীক্ষাগুলো নেয় সেগুলোতে যদি স্বচ্ছতা আনা যায়, তাহলে এই জিনিসগুলো অনেকাংশেই নিয়ন্ত্রণ করা সম্ভব। ধন্যবাদ। একটা মোস্ট সমস্যা, তো 2018 সালে হাইকোর্ট থেকে একটা রায় দেওয়া হয়েছিল যে বাংলাদেশে হাইড্রোলিক চালিত মানে যেসব হর্নগুলো আছে এগুলো সম্পূর্ণরূপে বন্ধ করতে হবে এবং আমদানি টোটালি বন্ধ। কিন্তু তারপরেও বিগত প্রায় 5 বছর বা 6 বছর অতিবাহিত হয়েছে, কিন্তু তারপরেও ট্রাফিক বিভাগ থেকে এখনো কিন্তু ওইরকম কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই এবং এখনো কিন্তু শব্দ দূষণ কোনোভাবে রোধ করা সম্ভব হয়নি। তো এই বিষয়ে আপনারা কিভাবে এটি রোধ করবেন? ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আপনার সংবাদ মাধ্যম কোনটা? নিউজ নাও বাংলা। আচ্ছা, ধন্যবাদ। দেখেন, আপনি যে বললেন যে হর্নের বিষয়টা কিন্তু কনসার্নলি ভাবে এই জিনিসটা আমাদের মাথায় আছে। যেমন বাংলাদেশে সাউন্ড পলিউশনের যে ডেসিবেল সংখ্যা, ডেসিবেলের যে বিষয়টা, সেটা কিন্তু অলরেডি আমরা আলোকপাতের মধ্যে আছে এবং আমাদের এজেন্ডার মধ্যেও আছে। দেখেন, সিম্বলিক্যাল একটা মানে প্রতিবাদ হয়েছিল, আন্দোলন হয়েছিল, আপনি কি জানেন কি আমি জানি না। যেমন এরকম একটা কথা বা স্লোগান হয়েছিল, ভোদাই হর্ন দেয় হুদাই। হ্যাঁ, সো আমাদের দেশে এই প্রচলিত ওয়ার্ডটা এখন বেশি হয়ে গেছে। সো এই ভোদাই হর্ন দেয় হুদাই, মানে হর্ন দেয় হুদাইয়ের বিষয়টা ঠিক করার জন্য আসলে আইনের অনুশাসনটা বা আমাদের যে নিয়ম শৃঙ্খলা বা শৃঙ্খলার যে বিষয়টা, সেটা তখনই বাস্তবায়ন হবে যখন আইনের যথার্থ প্রয়োগ আসবে। সো আমরা এই জিনিসটা নিয়ে কনসার্নে কাজ করব প্রথমত, কারণ আমাদের হচ্ছে বললাম অভ্যাসগত একটা বিষয়। একটা হচ্ছে নিয়মের অনিয়ম আর নিয়মের নিয়ম, দুইটার মধ্যে পার্থক্য আছে। একটা হচ্ছে আপনি সকালবেলা 5টার সময় ঘুম থেকে উঠবেন, যেটা আসলে 1990s ছিল, বা বাসায় আপনার মুরগি বা আদার্স পশু পাখিকে আপনি খাবার দিতেন, আর এখন আপনি রাত সকাল 10টা আপনার সকাল হয়। সো পয়েন্ট হচ্ছে এই জায়গায় যে অনিয়মটা আসলে নিয়ম হয়ে গিয়েছে। সো এইটার জন্য আসলে অভ্যাসগত যে বিষয়টা, সেটা আসলে আমরা প্রধানত চেষ্টা করবো সেটাতে নিয়ে আসা, দেন পরবর্তী বিষয়গুলোতে কাজ করা। প্রথমে আমি আপনাদের সাথে একত্রতা প্রকাশ করছি। হয়তো ভাববেন না আমার বয়স অনেক বেশি, অনেক হচ্ছে আমার বয়স কিছু কিছু কম আছে, কিছু বেশি আছে। আমার বয়স 19 চলছে। সুতরাং আমি আপনাদের সাথে একাত্মতা প্রকাশ করতেই করেছি। আমি করেছি, আমার বয়স ছেলে মেয়ে সবাই করেছি। আমি যুদ্ধকালীন থানা কমান্ডার ছিলাম, এর আগে 52 আন্দোলনে ছিলাম, কারণ আমার জন্য ব্রিটিশ আমলে 1942 ইউনুস আমার 2 বছর বড়। আগে যে প্রেসিডেন্ট ছিলেন শাহাবুদ্দিন, আমার সাথে উনি ইউনিভার্সিটি ফেল করলো, আমার পাশ করলো। যাই হোক, আমি স্কুলে করছি 20 বছর, কলেজ ইউনিভার্সিটিতে 36 বছর অধ্যাপনা করেছি এবং অনারি, উইদাউট অনারিয়া আমার জীবনে প্রথা ছিল শিক্ষা ক্ষেত্রে আমি নিজেকে উৎসর্গ করবো, তাই করেছি। আমি বেঁচে আছি আপনাদের সবার দোয়ায়। আজকাল বিশেষ করে এই আলোচনায় আমি আর আমার সম্বন্ধে কিছু বললাম না। হ্যাঁ, সড়ক সম্বন্ধে এখানে আজকে আলোচনা হচ্ছে। এই সম্বন্ধে আমার কথা হলো, আমাদের কিছু একটু দায়িত্ব দিতে চাই, সাথে প্রয়োজন হলে আমাকে নিয়ে নামিয়ে দিতে চাই, যেগুলোতে বেঁচে আছি। আপনাদের কিছু নির্দেশ দিয়েছেন যে সবাই ছেলে মেয়েরা যেন রাস্তার ডান পাশ দিয়ে চলে, একটু লিখে রাখবেন। আমরা ডান পাশ দিয়ে যাবে, গাড়ি আসতে সামনে পড়বে, অ্যাক্সিডেন্ট সহজ হবে না। আর যদি বাম সাইড দিয়ে চলে আমার উপর দিয়ে গাড়ি চলে যাবে, এরকম বহুত ঘটনা ঘটছে, তারা মারা। দ্বিতীয়ত, যে ট্রাফিক যে ওরা আছে, ওদের সাথে আমরা এখানে যারা সমন্বয়কারী আছেন,
অনেক বিজ্ঞ, তবে তার আগে আমাদের শিক্ষাকে এগিয়ে নিয়ে যেতে হবে, সেটা আদর্শ সেটি সঠিক রাখতে হবে। এইটা রাইখা তারপরে এগুলো প্লাস আলাদা হিসেবে করবেন। তবে ট্রাফিকদেরকে নিয়ে মাঝে মধ্যে আমাদের এরকম গ্রুপ করে যদি নেন, ওদের নিয়ে একটু বসতে হবে, ওদেরকে ডিস্ট্রাকশন দিতে হবে। কারণ এরা কিন্তু সিভিক সেন্সও নেই, কমন সেন্সও নেই, কারণ ওদের লেখাপড়া অনেকই কম, হয়তো মাঝে মাঝে কিছু কিছু আছে। তবে আমরা যদি এরকম এদেরকে নিয়ে কিছু মাঝে মধ্যে একটু বসেন, তাহলে অনেকটা সুবিধা হয়। প্লাস স্কুলেও যদি আমাদের তরফ থেকে দুজন করে একটা স্কুলে দেন, একটা ইনস্ট্রাকশন যদি ওদেরকে দেন, ওরা আমাদেরকে ট্রাফিক আইন সম্বন্ধে একটু বিজ্ঞ হবে, নিজেকে সচেতন করে নিতে পারবে এবং এগিয়ে যেতে পারবে। অন্যকেও ওদেরকে ওদের পথ প্রদর্শক হিসেবে অন্যরাও ওদেরকে ফলো করবে। সেই হিসেবে এটা মনে হয় যে আমাদের সবাই একটা দায়িত্ব। আরেকটা হলে যে ট্রাফিক যে ওরা ঘুষ খায়, খুব কষ্ট লাগে। এখানে পুলিশ আছে, আমাদের বয়স আমারও পুলিশ এসেছে, তবে আমার ছোট ভাই বড় ভাই মারা গেছে স্পটে, এবং আমার জন্য 300 লোক মারা যায়। কারণ খুব কষ্ট হয়। স্বাধীন করতে খুব সহজ, যেমন এখন আমরা স্বাধীনতা রক্ষা করবো, একটা হলে স্বাধীনতা কষ্ট সহজ, রক্ষা করা বড় কঠিন। সেই ব্রিটিশ পাকিস্তান, এখন বাংলাদেশ, একবার আমরা করছি, এখন নতুন বাংলাদেশে আমরা এখন তারা এখন আচ্ছা। এখন এই যে আপনারা এতগুলো ছেলে মেয়ে রক্ত দিল, আমরা স্বাধীন করেছি এই রক্ত দেওয়ার জন্য? আমরা স্বাধীন করছি প্রতিজ্ঞা করলে নির্যাতন নির্যাতন দেখার জন্য না। আমরা এগুলোর জন্য আমরা কখনো স্বাধীন করে এগুলো আমরা করতে চাই না, শুনতে চাই না, বুঝতেও চাই না, এবং আমরা হয়তো দিতে চাই না। আমাদেরকে এগিয়ে যেতে হবে, আমাদের পথ সুগম করতেই হবে, যে কোনো কিছু বিনিময়ে বা যেভাবে